চাইতে আলোচিত যে বিষয়, তারা অর্থ পাচারের যে বিষয়গুলো করেছে। খুব সম্প্রতি সিআইডির একটি তথ্য প্রতিবেদনে তদন্তে উঠে আসছে এটি, যে সালমান এফ রহমান, দরবেশ খ্যাত সালমান এফ রহমান, তো ওনার 17টি প্রতিষ্ঠানে রপ্তানির নামে, হ্যাঁ, উনি প্রায় 1000 কোটি টাকার মতো অর্থ পাচার করছে আরব আমিরাত, দুবাই, এই 3 রাষ্ট্রে অলরেডি। আর এই যে রপ্তানির নামে যে রপ্তানির করতে গিয়ে মানে কাঁচামালের জন্য আবার অর্থ সহযোগিতা দিয়েছে রিজার্ভ থেকে আমাদের বাংলাদেশ ব্যাংক, সেই টাকা কিন্তু এখনও পরিশোধ হয়নি। এটা নিয়েও কিন্তু একটি প্রতিবেদন এসেছে। আর এই যে কাঁচামালের জন্য এই মানে রপ্তানি, যেই পণ্যগুলো রপ্তানি করছে আরব আমিরাত, তারপরে হচ্ছে এই যে 3টি রাষ্ট্রে, সেখানে তার ছেলে, হ্যাঁ, শায়ান আহমেদ, সে আবার ওগুলো কিনছে। এদিকে বাবা রপ্তানি করছে, ওদিকে পুত্র সেগুলো আবার করছে। এরকম একটা তথ্য মানে আসছে। এই বিষয়টা আসলে কিভাবে কি বলবেন, এই ব্যাখ্যা কি? এটা জন্য বললাম যে আপনাকে যদি মানে নিয়মের মধ্যে যদি না থাকেন, আর আইনের শাসন যদি না থাকে, জবাবদিহিতা যদি না থাকে, তাহলে কিন্তু এই অনাচার এগুলো হবেই। যেটা না আজকের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাই চলে গেছিল একটা মাফিয়ার হাতে। টোটাল রাষ্ট্র ব্যবস্থাটা, সব অর্থনীতিটা একটা মাফিয়ারা নিয়ন্ত্রণ করত, পার্লামেন্ট একটা মাফিয়ারা নিয়ন্ত্রণ করত, নির্বাচন একটা মাফিয়ারা নিয়ন্ত্রণ করত। কোনোটাই কি জনগণের হাতে ছিল? জনগণ চাইলে কি কোনোটা পরিবর্তন করতে পারতো না। একটা ভোট, সেটাও নিয়ে চলে মাফিয়াদের হাতে চলে গেল। তো এইগুলো করে আলটিমেটলি তো রক্ষা পায় নাই। এবং এটা যে আজকের এই সালমান এফ রহমান, তার ব্যাকগ্রাউন্ডটা কি? আজকে আওয়ামী লীগের পলিটিক্সেই তার কতটুকু পিছনের অতীত আছে, তাই না? আজকে তোফায়েল আমাদের কাছাকাছি তো না, তাই না? কিন্তু আজকে সেই জায়গায় কী হয়েছে, তাকে কেন ওই জায়গায় দেওয়া হয়েছে? অর্থাৎ তার মাধ্যমে যাতে টাকাটা ইনকাম করা যায়, এবং সেই টাকাটা যাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার পোষ্যরা পেতে পারে। এটা তো তার আগেই বোঝা উচিত ছিল। এর আগে বাংলাদেশের ইতিহাস থেকেই যদি শিক্ষা নিত, তাহলে তো আজকে দেখেন জিয়াউর রহমান সাহেব এই দেশের পরিচালনা করছে, রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার সময় তার ঢাকা শহরে একটা বাড়ি ছিল না, তার ব্যাংক ব্যালেন্স ছিল না, তার একটা গাড়ি ছিল না। তাই বলে কি জিয়াউর রহমানের স্ত্রী বা জিয়াউর রহমানের সন্তানরা কি না খেয়েছিল, বা তারা কি পথে হারায় গেছে? সেই জিয়াউর রহমানের নামে তার স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে 3বারের মতো, এবং তার সন্তান আজকে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় নেতা। যে আজকে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দীর্ঘ 15 বছর ধরে আজকে তাকে বাইরে রাখছে, এবং কীরকম কটাক্ষ একটা রাষ্ট্রের সরকার প্রধান কিভাবে, কি ল্যাঙ্গুয়েজে আজকে জিয়াউর রহমানকে রাজাকার বলা না, শুধু তারেক রহমানের বিরুদ্ধে কী বলছে, খালেদা জিয়া সম্পর্কে কি বলছে, চিন্তা করে দেখেন। এটার জন্যই যে ক্ষমতা চিরস্থায়ী না, এগুলো বুঝতে হবে। তাই আজকের এই সমস্ত লোকগুলো এনেই আজকে হোল রাষ্ট্র ব্যবস্থাটা ধ্বংস করে দিছে। আজকের অর্থনৈতিক ব্যবস্থাগুলো ধ্বংস। মানুষ কত খায়? আরে ভাই, বেশি খাইলে তো আপনার বদহজম হবে। আজকে শেখ হাসিনার আওয়ামী লীগের বদহজম হয়েছে, পেট খারাপ হয়ে গেছে, এখন যা খাইছিল সবই মানে বমি করে সব বের করে দিতে হচ্ছে। এই জন্য বেশি খাইতে নাই। আপনার খাওয়া আল্লাহ বরাদ্দ ঠিক মতো দিয়ে রাখছে, আপনি তার চেয়ে যদি বেশি খান, তাহলে আপনার শরীর সেটাকে অ্যাডজাস্ট করবে না, তাই না? তা আজকে এই জন্য, আর এইটাই এই জন্যে বললো যে আজকে এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্সে আনা উচিত। আজকে পরিষ্কার কথা যেটা আমরা যারা রাজনীতি করি, আর ভাই আপনি ধরেন না 71 সালে কার কি ছিল, 90 সালে, 75 সালে কার কি ছিল, 90 সালে কার কি ছিল, আজকে 23-24-এ কার কি আছে, হিসাব নেন না, তাইলেই তো হয়ে যায়। আর আরেকটা হলো স্বাভাবিক, আপনি রাজনীতি করবেন, রাজনীতির বড় নেতা হবেন, আবার বড় একটা ব্যবসায়ী হবেন, এটা কখনো ভালো তো, কারণ ব্যবসা করতে গেলে সেখানে বহু কিছু থাকে, অনেক কিছু করতে হয়, 2 পয়সা এদিক ওদিক করতেই হয়, ট্যাক্স ফাঁকি দিতে হয়। একটা মানে 100% পারফেক্ট ওয়েতে সে কোনো কিছু করতে পারে না। ব্যাংকের সাথে লেনদেন করতে যায় অনেক রকম করতে হয়। এই জন্য আগে যারা ব্যবসায়ী ছিল তারা চাঁদা দিত, তারা পলিটিক্সে আসতো না। কিন্তু এখন
তারা চাঁদা দেয় না, তারা নিজেরাই পলিটিক্সে আইসা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। আর সেটার হেড ছিলেন শেখ হাসিনা। কেন রে বাবা, তুমি রাজনীতি করতে চাইলে রাজনীতি করো। আজকে রাজনীতি করে যদি স্বাভাবিকভাবে পরিবর্তন হইতো আজকে রাষ্ট্র ক্ষমতার, তাহলে কি আজকে এই অবস্থা হইতো? বাংলাদেশের অভূতপূর্ণ যে সম্ভাবনা, আজকে সেই সম্ভাবনাগুলোকে আমরা নস্যাৎ করে দিছি। নস্যাৎ, আপনি যেটা একটু আগে যেটা বললেন যে আজকের সীমান্তের ওপারে, তাই না? আজকে কি হয় দেখেন, আমরা তো দেখছি যে ফেলানির লাশটা কিভাবে সেখানে ঝুলেছিল। তাহলে আজকে আওয়ামী লীগের নেতা বা এমপি বা পার্টি নেতা তারা আজকে কিভাবে সীমান্ত অতিক্রম করতেছে? কোথাও তো শুনি নাই যে কোথাও একটা গুলি হয়েছে বা কিছু হয়েছে। আমরা চাই না গুলি হোক, আমরা চাই না মানুষ মারা যায়, কিন্তু সব জায়গায় সমান ব্যবস্থা থাকতে হবে, তাই না? আজকে কোনো ইমিগ্রেশন নেই, কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই, তারা সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে এমনও তথ্য পাওয়া গেছে যে আসলে ভারতের মানে ভারত রাষ্ট্র সরাসরি তাদেরকে সহযোগিতা করছে। সে দেশ থেকে লন্ডন, আমেরিকা, অন্য দেশের যে ভিসা তাদের আছে, সেই ভিসা কিভাবে প্রসিডিউর করে সেটা আবার সেখানে চলে যেতে পারে। আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এই যে সীমান্তের দিকে যাচ্ছে মানুষ, আওয়ামী লীগের যারা আসলে অপরাধী, তারা সীমান্তের দিকে চলে যাচ্ছে, আমাদের দেশের প্রশাসন কি এই দায় এড়াইতে পারে যে সীমান্ত পর্যন্ত তারা কিভাবে পৌঁছায়? এর আগে কেন তাদেরকে ক্রপ করা হচ্ছে না? আরও প্রশ্ন রয়েছে যে সেনানিবাসে যে 622 জন ছিল, তারা আসলে কারা? ইন্ডিভিজুয়ালি নামগুলো প্রকাশ কিন্তু এখনো পর্যন্ত গণমাধ্যমে সেটি হয়নি। মানুষের মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে যে এরা যখন ওইখান থেকে বেরিয়ে গেল, এরা ওইখান থেকে বেরিয়ে কেন মানে সরাসরি আইনের কাছে সোপর্দ করা হলো না? এই প্রশ্নগুলোর কোনো জবাব কিন্তু কেউ পায়নি। এটা আপনার রাজনীতিবিদ হিসেবে কিভাবে বলছেন? না, এটা একটা দেখেন যে এটা তো অবশ্যই, কারণ যেহেতু এই 5ই আগস্টের পরে যেটা বললাম যে পুলিশ প্রশাসনটা তো মেইনলি এই কাজগুলো করে। তো সেই সময় পুলিশ প্রশাসন তো একেবারেই ওয়ার্কেবল ছিল না, আউট অফ স্টেশনেই ছিল না। তো সেই সময় প্রথম দিকে তো কিছুটা বিচ্যুতি হয়েছে। আমার মনে হয় যে এখন নিশ্চয়ই সেই বিচ্যুতিগুলো কমে আসছে বা কমে আসবে। আর একটা হলো যে আইনের ঊর্ধ্বে তো কেউ না, সে এমপি হোক মন্ত্রী হোক, আইনের ঊর্ধ্বে নিয়ে গেছিল বলেই তো আজকে শেখ হাসিনার আজকের এই অবস্থাটা হয়েছে। তিনি কোনো আইন মানে নাই, সংবিধান মানে নাই, কিছুই মানে নাই, তাই না? তাই আজকে তো আরেকটা হলো যে আমরা তো চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, প্রতিবেশী তো আর পাল্টানো যায় না, তাই না? প্রতিবেশী উনি যা আছে এটাই থাকবে। আর আরেকটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধে তাদের একটা বিশাল অবদান আছে, সেটাও আমরা স্বীকার করি। কিন্তু পাশাপাশি ভারতকেও আজকে, যেটা এর আগেও আমি বলছি বারবার, যে ভারতকেও বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বটা রাখতে হবে। তাদের স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক রাখার কোনো কারণ নাই, তাই না? আমরা তো জনগণের সাথে বন্ধুত্ব হবে, জনগণের সাথে সম্পর্ক হবে। তো সেই বিষয়টা যদি খেয়াল রাখে, তাহলে এটা উভয় দেশের জন্যই মঙ্গলজনক।